নমস্কার। আপনাদের নিশ্চয়ই আগের ভিডিওগুলো ভালো লেগেছে এবং আপনারা প্রচুর বার্তা দিয়েছেন, তাই আমি এই ভিডিওটাও করছি। তবে একটা ভালো মুডে কথা বলার যে পরিস্থিতি সেরকম তো নেই। পরপর তিনটে আইনি চিঠিতে বিদ্ধ ভারতীয় ফুটবল ফেডারেশন, পরপর তিনটে আইনি চিঠি, এবং কারা দিচ্ছে? নিজেদের লোকরাই দিচ্ছে, খোদ ফেডারেশনকে, ফেডারেশন প্রেসিডেন্ট। প্রথম চিঠিটা দিয়েছে হরিয়ানা থেকে। হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন একটা ইলেকশন হয়ে যায়, সেখানে যারা ক্ষমতায় আসে, এবার ফেডারেশন থেকে হস্তক্ষেপ করে সেখানে স্পেশাল অফিসার নিয়োগ করেছে, যার ফলে হরিয়ানা থেকে একটা এসছে আইনি নোটিশ, লিগাল নোটিশ পাঠিয়েছে ফেডারেশনকে, তার যে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছে তা নিয়ে। অর্থাৎ হরিয়ানা রাজ্য থেকে চলে এলো একটা বিরোধিতা। এরপরে যদি আপনি দেখেন গোয়া অত্যন্ত শক্তিশালী একটি ফুটবল রাজ্য, সেখান থেকে আমাদের যে ডেপুটি সেক্রেটারি সত্যনারায়ণ, তার অপসারণ যে একটা আইনি চিঠি পাঠিয়েছে। কারণ বলা হচ্ছে যে সেক্রেটারি পদে যিনি এখন আছেন সেই সত্যনারায়ণ ঠিকভাবে কাজ করছেন না, যার ফলে আজকে ক্যাশে ভারতীয় ফুটবলকে একটা ফাইনের মুখে পড়তে হয়েছে। এবং ক্যাশে ভারতীয় ফুটবলকে ফাইনের মুখে পড়া মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের খুব দুর্নাম হয়েছে, মুখে কালি পড়েছে। একই র্যাঙ্ক 133, নানাবিধ কারণে ভারতীয় ফুটবল ফেডারেশনের এই মুহূর্তে খুব সুনাম নেই আন্তর্জাতিক ক্ষেত্রে, নানা প্রবলেমের জন্য ফেডারেশনের। তার মধ্যে ক্যাশে যেহেতু শাস্তি হলো এটা, তো এটাতে তো আর ভালো হয় না যে আইনগত মানে ভারতীয় ফুটবল ফেডারেশন একরকম সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ একরকম মানে আইন মেনে সিদ্ধান্ত নিচ্ছে না, যেটা ক্যাশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা ভুল। তার জন্যই ওই ডেপুটি জেনারেল সেক্রেটারি, যিনি এখন সেক্রেটারি পদে আসিয়ান, সেই সত্যনারায়ণের একটা অপসারণ চেয়েছে গোয়া ফুটবল ফেডারেশন থেকে। এবং থার্ড চিঠি, অর্থাৎ মিজোরামের স্পোর্টস মিনিস্টার, আমাদের যিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের অলরেডি এক্সিকিউটিভ কমিটিতে আছেন এবং লিগ কমিটির চেয়ারম্যান, আমরা যাকে তেতে বলে জানি, সে একটা চিঠি দিয়েছে ফেডারেশন প্রেসিডেন্টকে। তিনি লিগ কমিটির চেয়ারম্যান, তিনি চিঠি দিয়ে বলছেন যে এটা ফেডারেশনের যে স্টেপটা ক্যাশের প্রতি, সেটা অন্যায় স্টেপ। কেন একটু বুঝিয়ে বলি, কেন এই ক্যাশে যেতে হলো এবং ভারতীয় ফুটবলকে এরকম মুখে কালিমা লিপ্ত হতে হলো ভারতীয় ফুটবল ফেডারেশনের মুখে। সেটা হচ্ছে ইন্টার কাশি একজন স্প্যানিশ ফুটবলার মারিও তাকে খেলায় এবং তার চোট লাগে, তখন সে স্পেনে ফিরে যায়। তার ফলে তার রেজিস্ট্রেশন করে ইন্টার কাশি আই লিগে। কিছুদিন পরে রিহ্যাবের পর সে ফিট হয়ে যায়, তখন ইন্টার কাশি তাকে আবার রেজিস্ট্রেশন করানোর জন্য অনুমতি চায়। প্রথমে কার কাছে চায়? এটা চায় টুর্নামেন্ট কমিটির কাছে, টুর্নামেন্ট ডিপার্টমেন্টের কাছে। তারা কিছুদিন সময় নেয়, সময় নিয়ে না তারা পত্রপাঠ, শুরুতে পত্রপাঠ বলে দেয় যে হবে না, কারণ একবার প্লেয়ার রেজিস্ট্রেশন হয়ে ডিরেজিস্ট্রেশন হয়ে গেলে তার আবার পুনরায় রেজিস্ট্রেশন হবে না। তখন ইন্টার কাশি থেকে আবেদন করে বলা হয় যে লেখা আছে যে সমস্ত প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে যদি চোট পেয়ে যায় তাকে ডিরেজিস্টার করা যায়, কিন্তু ডিরেজিস্টার ফুটবলারকে যে রেজিস্টার করা যাবে না এইটা কোথাও আইনে লেখা নেই। অর্থাৎ যেটা আইনে লেখা নেই সেটা সবসময় ক্লাব বা ফুটবলের ফেভারে যায়। তখন 10 দিন সময় চায় আমাদের টুর্নামেন্ট ডিপার্টমেন্ট, টুর্নামেন্ট কমিটি। 10 দিন পরে জানিয়ে দেয় যে হ্যাঁ, ফুটবলারটিকে রেজিস্ট্রেশন করানো যাবে। এবং এইটা তারা আলোচনা করে, লিগ কমিটির সম্মতি পেয়ে টুর্নামেন্ট কমিটি জানে। অর্থাৎ সিদ্ধান্তটা নিয়েছিল লিগ কমিটি এবং লিগ কমিটির চেয়ারম্যান সেই তেতে, যিনি মিজোরামেরও স্পোর্টস মিনিস্টার। ওকে, তো যার ফলে ইন্টার কাশি সেই ফুটবলারটিকে খেলায় এবং খেলিয়ে একটা সময় আই লিগ চ্যাম্পিয়ন হয়। আর এরপরেই মাঠে নেমে পড়ে শ্রীনিধি, এরপরে মাঠে নেমে পড়ে রিয়াল কাশ্মীর, এরপরে মাঠে নেমে পড়ে খোদ চার্চিল ব্রাদার্স। ফেডারেশন তখন ব্যাপারটা কোথায় পাঠিয়ে দিল? অ্যাপিল কমিটি। অ্যাপিল কমিটি বলে দিল যে না, এই লিগ কমিটির সিদ্ধান্ত ঠিক না, ফুটবলারটিকে খেলিয়ে ভুল করেছে ইন্টার কাশি। সো তখন ইন্টার কাশি দেখলো যে আরে লিগ কমিটি বলছে আমায় খেলতে পারবো, অথচ অ্যাপিল কমিটি, সর্বোচ্চ কমিটি যেটা বলছে যে না পারবো না, সঙ্গে সঙ্গে সেটা পাঠিয়ে দিল ক্যাশের কাছে সুবিচার চেয়ে। ক্যাশ জানিয়ে দিল যে না, প্লেয়ারটাকে খেলিয়ে, স্প্যানিশ ফুটবলারটিকে খেলিয়ে কোনো অন্যায় করেনি ইন্টার কাশি। অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশনের লিগ কমিটি যে সিদ্ধান্ত দিয়েছিল সেটাই ঠিক, অথচ ফেডারেশন কি করলো? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো। সে কি করলো? লিগ কমিটির যে সিদ্ধান্ত, টুর্নামেন্ট কমিটির যে সিদ্ধান্ত, সেটাকে সে অ্যাপিল কমিটিতে পাঠিয়ে উল্টো সিদ্ধান্ত বের করে 4টিকে চ্যাম্পিয়ন করলো। যার ফলে
আজকে ক্যাশের কাছে শাস্তির মুখে পড়তে হলে, তো শাস্তি না শুধু আর্থিক শাস্তি নয়, এ তো রীতিমতো মুখ পোড়ানো। নিজেদেরই এক কমিটিকে তুমি বলছো ঠিক সিদ্ধান্ত না, আরেক কমিটি দিয়ে নিজের কমিটির সিদ্ধান্তকে বাতিল করছো, যার ফলে থাকতে না পেরে লিগ কমিটির চেয়ারম্যান তেতে নিজেই একটা চিঠি পাঠিয়ে ফেডারেশন প্রেসিডেন্টকে বলেছে যে আজকে লিগ কমিটিকে এভাবে অন্ধকারে রেখে অ্যাপিল কমিটি দিয়ে ক্যাশে ভুলভাবে যাওয়া আমাদের ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট অন্যায় হয়ে গিয়েছে। তাই ভাবুন, প্রায় 10 দিনের মধ্যে তিনটে আইনি চিঠি খেয়ে গেছে ফেডারেশন প্রেসিডেন্ট অর্থাৎ ফেডারেশন, যার ফলে একটা বেশ টলমল অবস্থা হয়ে গেছে। মানে চারদিকে একটা বিতর্ক, একে আইএসএল হবে কিনা ঠিক নেই, আই লিগ হবে কিনা ঠিক নেই, টাকা নেই, পয়সা নেই, এফএসডিএল টাকা দিচ্ছে না, তার মধ্যে নিজেদেরই কমিটির লোকজন চিঠি দিচ্ছে, দিয়ে বলছে অন্যায়। চারদিকে একদম যাতা অবস্থা হয়ে রয়েছে। এর মধ্যেই কিন্তু যেটা বলে রাখি যে 1 আগস্ট ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিং হচ্ছে, যে মিটিংয়ে ঠিক হবে জাতীয় দলের নতুন কোচ কে হবেন। এই কমিটির মিটিংটা এবার অনলাইনে হবে, যে যার বাড়ি থেকে এই মিটিংয়ে যোগ দিচ্ছে। এটা কেউ আর মানে দিল্লিতে মিটিং ডাকা হয়নি, কারণ মিটিং দিল্লিতে রাখতে গেলে প্রত্যেকের আবার ফ্লাইট ফেয়ার দিতে হবে, হোটেল ভাড়া দিতে হবে। এখন ফেডারেশন এইসব খরচ করার আর পয়সা নেই, যা তারা নিজেরা হোটেলে থেকে ফেলেছে, ঘুরে ফেলেছে, তার ফলে সব টাকা পয়সা শেষ। এখন এদেরকে বলছে বাবা অনলাইনে মিটিং করে এক্সিকিউটিভ কমিটি। এবং কোন মিটিংটা, যেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যে জাতীয় কোচ কি হবে। 3 জন নাম শর্টলিস্টেড হয়েছে, যার মধ্যে 2 জনই মেন কন্টেন্ডার বলা যায়। 1 নম্বর অবশ্যই খালিদ জামিল, 2 নম্বরে স্টিফেন কনস্ট্যান্টাইন। খালিদকে করার জন্য, এবার ভারতীয় কোচ করার জন্য একটা সব মহল থেকে একটা চেষ্টা রয়েছে, কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইন উঠে পড়ে লেগেছেন। তিনি পাকিস্তান ফুটবল ফেডারেশন দিয়ে বরখাস্ত হওয়ার পর ভারতের ফের 3য়বারের জন্য কোচ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি একটা জিনিস বুঝি না, যে কোচকে 2বার নিয়োগ করা হলো, অথচ ভারত তার এশিয়ান কাপে চ্যাম্পিয়ন নেই, তাহলে তাকে আবার 3য়বার কেন ভাবা হচ্ছে? যদি 3য়বার ভাবা হয়, তাহলে আগের 2বার স্বর্ণ কেন হয়েছিল? তাহলে আগের সিদ্ধান্ত ভুল, এটা আগে স্বীকার করুক ফেডারেশন যে আগের 2বার সরিয়ে ভুল করেছে, তবে আমি তাকে শর্টলিস্ট করেছি। আর যদি তিনি এত বড়ই কোচ হবেন, তাহলে তাকে স্বর্ণ হলো কেন? তারপরে এটা কে না জানে যে স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে সুনীল, গুরপ্রীত, সন্দেশদের কি প্রবলেম হয়েছিল। যেবার লাস্টবার এশিয়ান কাপ ওই ইউএইতে খেলা হলো, আমি ছিলাম সেখানে, বাধ্য হয়ে স্টিফেন কনস্ট্যান্টাইন পদত্যাগ করতে বাধ্য হলেন। তো তিনি যদি আবার ভারতীয় কোচ হওয়ার ইচ্ছেই নিয়ে থাকেন মনের মধ্যে, তাহলে সেই সময় পদত্যাগই বা করেছিলেন কেন? সেই সময় সুনীলরা মনে আছে কুশল দাসের কাছে চলে গিয়েছিল যে আমরা পারছি না কোচিংয়ে। তা জানতে পেরে স্টিফেন কনস্ট্যান্টাইন, সুনীল, গুরপ্রীতটা যে মুহূর্তে ক্যাম্পে ফেরে, তাদের জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি আমার বিরুদ্ধে মন্তব্য করেছো, আমি জানতে পেরেছি। সুনীল অবশ্য পুরোটাই অস্বীকার করে যে না, আমরা কোথাও কিছু বলিনি। কিন্তু ভারতীয় ফুটবলের সঙ্গে যারা জড়িত তারা সবাই জানেন যে সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং এসে কুশল দাসের কাছে অভিযোগ জানিয়েছিল স্টিফেন কনস্ট্যান্টাইনের এক বদমেজাজ নিয়ে। যাই হোক, তিনি ভারতীয় ফুটবলের র্যাঙ্ক অনেকটা নামিয়েছিলেন মানে এরকম নয় যে এশিয়ান কাপে আমরা নকআউটে মানে কোয়ার্টার ফাইনাল চলে গেছিলাম, আমরা গ্রুপ স্টেজই পেরোতে পারিনি সেবারও ইউএইতে। সে স্টিফেন কনস্ট্যান্টাইন হোক আর খালিদ জামিল হোক আর ওই জাভি বা পেপে গোয়ারদালাই হোক, কোনো দিয়ে আর ভারতীয় ফুটবলের এই সিনিয়র টিমের কিছু হবে না। প্রসঙ্গ জেনে রাখি, ভাবুন কি অবস্থা। মানে কেউ বললো কাকে কান নিয়ে গেছে, সবাই দৌড় মারলো কানের পিছনে, এত ইউটিউবার, এত সোশ্যাল মিডিয়া সবাই লিখে দিল। আচ্ছা, জাভিকে কেন বাদ দেওয়া হচ্ছে, জাভিকে কেন বাদ দেওয়া হচ্ছে, আবেদন করেছে। শেষে কি দেখা গেল, এটা মকারি। ওই বাইচুং একটা প্রেস কনফারেন্স করে বলেছে না যে ভারতীয় ফুটবলে এখন সার্কাস চলছে। সত্যি সার্কাস চলছে। কোনো এক বাচ্চা ছেলে পেপ গুয়ারদেলা অ্যান্ড জাভির নাম করে মেল পাঠিয়ে বলেছে যে আমরা, তার একটা মেল ক্রিয়েট করে বলেছে যে ভারতীয় কোচে তারাই। আপনার একবার মনে হলো না, জাভির খেয়ে দিয়ে কাজ নেই, ভারতীয় ফুটবলের কোচ হতে যাবে? পেপ গুয়ারদেলার খেয়ে দিয়ে কাজ নেই, সে কিনা ক্লাব কোচিং ছেড়ে ভারতীয় ফুটবলের কোচ হতে যাবে। আপনার কোনো আইডিয়া আছে জাভির, আমি পেপ গুয়ারদেলা ছেড়ে দিন, জাভির কত স্যালারি হতে পারে? প্রায় ভারতীয় মুদ্রায় 100 কোটি টাকা। এফএসডিএল দেয় 50 কোটি টাকা, তাতেই হচ্ছে না। এখন বলছে 100 কোটি টাকা শুধু জাভিকে দিতে হবে। এটা তো বিশ্বাসযোগ্যই না। তার দিয়ে বড় কথা, জাভি করতে পারে এটা আপনার ধারণা হলো কি করবা পেপ গুয়ারদেলার? এই নিয়ে আইএমবিজন আবার মালায়ালাম এক পত্রিকায় একটা বিবৃতিও দিয়ে দিল যে জাভি কোচ হলে চাইলে তাকে সবভাবে করা উচিত। মানে কতটা হাস্যকর, নিজেরাই জানে না যে এটা একটা ফেক মেল থেকে করা হয়েছে। এখন অবশ্য স্বীকার করছে না এটা না সত্যি না। আইএমবিজন লিজেন্ডারি ফুটবলার, দেখুন লেজেন্ডারি ফুটবলার। আমি মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক, বিজু ভাই ডাকি। বাইচুংগুড়িয়ার আদর্শ 2 ফুটবলের মধ্যে একজন কৃষাণুতে একজন আইএমবিজনকে স্যালুট করি যে অ্যাজ এ ফুটবলার। কিন্তু তিনি কি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য ডিজার্ভ করেন? এটা একবার ভাবুন তো। তিনি হ্যাঁতে হ্যাঁ, নাতে না। তিনি সবাই জানেন যে কখন তিনি হ্যাঁ বলেন, কখন তিনি না বলেন। প্রথমত টেকনিক্যাল কমিটির ক্ষমতাই নেই কাউকে কোচ নির্বাচিত করার, তারা কেবল সাজেস্ট করতে পারে মাত্র।
তো সেইভাবে আইএমবি জন কোনোবার বলেছে ভারতীয় কোচ দরকার, কোনো বলছে জাভি এলে তাকে একদম নিয়ে নেওয়া উচিত, জানি না যে জাভি অ্যাপ্লাই করেনি। যাই হোক, আপনাকে একটা ছোট ঘটনা বলি। যখন কল্যাণ চৌবেরা ক্ষমতায় এলেন, পাওয়ারে এলেন 2022 সেপ্টেম্বর, তখন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করা হলো আইএমবি জন। তার আন্ডারে কমিটিতে রাখা হয়েছিল মনোরঞ্জন ভট্টাচার্য। মনোরঞ্জন ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার, তাকে একটা চিঠি পাঠানো হলো। সে কোচিং করে জাতীয় লিগ দিয়েছেন ইস্ট বেঙ্গলকে, ওই লেভেলে খেলেছেন। যাই হোক, তাকে একটা চিঠি পাঠিয়ে বলা হলো যে তিনি টেকনিক্যাল কমিটিতে আছেন, চেয়ারম্যানকে না আইএমবি জন। মনোরঞ্জন ভট্টাচার্য সরাসরি জানিয়ে দিলেন যে দেখুন, আমি বিজয়নকে খুব ভালোবাসি, আমার প্রিয় ফুটবলার, অত বড় ফুটবলার, কিন্তু আমি ভেঙে মনোরঞ্জন ভট্টাচার্য আমার পক্ষে সম্ভব নয়। সাবির আলী অবশ্য টেকনিক্যাল কমিটিতে ঢুকে গেছিল আইএমবি জনের আন্ডারে, তাদের পক্ষে কিছু যায় আসে না, কে মাথায় রইল দরকার নেই, কমিটিতে থাকতে হবে। মনোরঞ্জন ভট্টাচার্য প্রতিবাদ করে বলেছিল একটা চিঠি দিয়ে যে আমাকে আপনারা ভেবেছেন ধন্যবাদ, কিন্তু আমাকে আপনারা রাখবেন না। কেন রাখবেন না? কারণ আইএমবি জন যেখানে কমিটির চেয়ারম্যান, আমি তার আন্ডারে, এটা হতে পারে না। এই কমিটিতে তো আমি চেয়ারম্যান হব, মনোরঞ্জন ভট্টাচার্য থাকলে তিনি তো কোচেস কমিটি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হবেন, তিনি আইএমবি জনের আন্ডারে কি করে যেতে পারেন, এত সিনিয়র একজন। তো সে রিফিউজ করে মনোরঞ্জন ভট্টাচার্য, একটা চিঠি পাঠায় ফেডারেশনকে যে না, আমার পক্ষে সম্ভব না, আমাকে আপনারা ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে কল্যাণ চৌবে তার সঙ্গে কথা বলেন, পার্সোনালি লেভেলে কথা বলে কথা দেন, যে প্রতিশ্রুতি দেন যে তিনি কমিটিতে আইএমবি জন চেয়ারম্যান হলেও তার কথার যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, তিনি কিন্তু বিঙে সিনিয়র থাকবেন, আর সেটা তার কথার একটা গুরুত্ব দেওয়া হবে। শুরুতে কিন্তু মনোরঞ্জন ভট্টাচার্য চেয়ারম্যান না থাকলেও তার কথাই মোটামুটি চলছিল। এরপর দেখা গেল কি, যে ভারতীয় দল বিভিন্ন স্টেটে খেলতে যাচ্ছে, মানে জাতীয় দল, যেমন ধরুন উড়িষ্যায় খেলতে গেছে, সেখানে ফেডারেশনের কর্তারা গিয়ে বসে আছে, কিন্তু টেকনিক্যাল কমিটির কেউ যায়নি। তো মনোরঞ্জন ভট্টাচার্য যেটা প্রচন্ড বিরক্ত হলেন যে টেকনিক্যাল কমিটির লোকরাই তো যাবে ম্যাচটা দেখতে, আজ টিভিতে না দেখে তারা দলের সঙ্গে থাকবে, গ্যালারি থেকে দেখে ম্যাচ রিপোর্ট দেবে, তারা একটা রিপোর্ট তৈরি করবে, তবেই না তারা টেকনিক্যাল কমিটির লোক, কারণ টেকনিক্যাল বিশ্লেষণ করে কোচের সঙ্গে কথা বলবেন। অথচ তারা যাচ্ছেন না, ঘুরে বেড়াচ্ছেন কে, ফেডারেশনের সব আমচে চামচে সব ঘুরে বেড়াচ্ছে। যার ফলে মনোরঞ্জন ভট্টাচার্য চিঠি দিয়ে একদম পদত্যাগ করেন যে এই কমিটিতে আমার থাকার কোনো দরকার নেই, আমি থাকতেই পারি না। প্রথমত আইএমবি জন ছিল চেয়ারম্যান, তিনি রাজি ছিলেন না, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কথা রাখা হবে, কিন্তু দেখা গেল তাকে খেলা দেখতেই পাঠানো হচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করে বেরিয়ে যান। যেরকম ভাবে আমরা জানি মনোরঞ্জন ভট্টাচার্য যে লেভেলের পার্সোনালিটি, তার পক্ষে এটাই খুব স্বাভাবিক, তিনি থাকেননি। এখন মানে ফেডারেশন প্রেসিডেন্ট বা অন্যরা যা বলে দেয় আইএমবি জয়ের টেকনিক্যাল কমিটি, তাই হাতে হ্যাঁ নাতে না। সুতরাং এক্সিকিউটিভ কমিটিতে 3 জনকে পাঠানো হয়েছে, এবং জেনে রাখুন এক্সিকিউটিভ কমিটিতে কি হবে সেটা আগের থেকে সব ঠিক থাকবে, খুব একটা আলোচনা হবে বলে মনে হয় না। তবে কি হয়েছে, টেনশনটা অন্য জায়গায়, যে এবার ভারতীয় ফুটবল ফেডারেশনের বাজেট করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত। আমি আগেও বলেছি একটা ভিডিওতে যে কোনো কোম্পানির বা সংস্থার বাজেট হয় এপ্রিল টু মার্চ, এখানে ভারতীয় ফুটবল ফেডারেশনের বাজেট করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত। এটা খুব হাস্যকর। তাহলে জানুয়ারি থেকে খরচটা কি হবে, আসবে কি যাবে কি, তার কোনো বাজেট করা হয়নি। এরকম হতে পারে, কারণ এফএসডিএল এর সঙ্গে 8ই ডিসেম্বর অব্দি চুক্তি, ততদিন অব্দি আর 37.5 কোটি টাকা পাওয়া যাবে। এই ডিসেম্বর পর যেহেতু চুক্তি নেই, সুতরাং কোনো বাজেটও হিসেব হয়নি। তাহলে যে ন্যাশনাল কোচ হবে সে কি ডিসেম্বর অব্দি কোচ হবে? জানুয়ারি থেকে তার কোনো কোচিং এর অস্তিত্ব থাকবে না। সবকিছু মিলেই রয়েছে। আমার ধারণা যে 1 আগস্ট, অর্থাৎ যে এক্সিকিউটিভ কমিটির মিটিং দেখা হচ্ছে 1 আগস্ট, সেই দিনকে নিশ্চয়ই এক্সিকিউটিভ কমিটির সদস্যরা এই প্রশ্নটা রাখবেন অনলাইনে, যদিও এই ভার্চুয়াল মিটিং ডাকা হয়েছে, তারা নিশ্চয়ই কোশ্চেনটা রাখবেন যে ন্যাশনাল কোচ জানুয়ারিতে বেতনটা পাবে কোথা থেকে। যদিও ন্যাশনাল কোচের বেতন আমাদের কেন্দ্রীয় সরকার বহন করে, সাই থেকে আসে, তবু পুরোটা তো আসে না, শুধু ন্যাশনাল কোচ নয়, তার জুনিয়র ইন্ডিয়া টিমের কোচ, বিভিন্ন কোচিং স্টাফ, আরও অনেক, তার ট্রাভেল খরচ আছে, তার হোটেলে থাকা আছে, তো এরকম প্রচুর খরচ আছে, সেইগুলো কোথা দিয়ে বহন করা হবে। আমার ধারণা 1 আগস্ট এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ন্যাশনাল কোচ নিয়ে যখন হবে তখন নিশ্চয়ই এগুলো আলোচনা হবে। অবশ্যই এগিয়ে রয়েছে খালিদ জামিল, কিন্তু বলা তো যায় না শেষ মুহূর্তে স্টিফেন কনস্ট্যান্টাইন যেভাবে ডেসপারেট হয়ে উঠেছেন, তার বেতন, তিনি এমনও প্রস্তাব দিয়েছেন তিনি বেতন কমাতে রাজি, কিন্তু জাতীয় কোচ হতে চান ভারতের। আমি এটাই বুঝে পাই না যে এরা এত বড় বড় কোচ, ইন্ডিয়ার কোচ না হলে কোথাও হতে পারে না কেন? ইভেন পাকিস্তানের মতো দেশও তাকে বরখাস্ত করে দিয়েছে, স্টিফেন কনস্ট্যান্টাইন অন্য কোনো দেশে কোচ হতে পারেন না কেন? সেই ঘুরে ফিরে ইন্ডিয়া, এবং 3rd বারের জন্য আবেদন করেন। ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, এই সার্কিটেই ঘুরে বেড়ান এরা। তো এত বড় সব কোচ হলে, হ্যাঁ, কোথাও বব হাউটন তো নিজে যে ছেড়ে চলে গেছিল, জীবনে তো অ্যাপ্লাই করেনি যে না আমি আবার ইন্ডিয়ার কোচ হবো। যাই হোক, এরকম চলছে। খালিদ জামিলেরই হওয়া উচিত এবং এগিয়ে রয়েছে যে এই সময় যে একজন স্টিফেনকে দেওয়াও তাই, খালিদকে দেওয়াও একই রকম।
খালিদকে দিলে বরঞ্চ বেতন কম লাগবে এবং একজন ভারতীয় কোচ সুযোগ পাবেন। তো ভারতীয় কোচদের একবার দেখা হোক। এর আগে তো পিকে ব্যানার্জি, অমরদত্ত, নাইমুদ্দিন, শান্তমিত্র, অরুণ ঘোষ, সাবিও মেডেরা সবাই সুযোগ পেয়েছেন। কিছুদিন আগে রঞ্জন চৌধুরী পর্যন্ত ভারতীয় যুব দলের সুযোগ পেয়েছেন। সেখানে সফল হওয়া কোচ বিবিয়ানো ফার্নান্ডেজকে সরিয়ে দিয়েছিল, তাকে রঞ্জন চৌধুরীকে দিয়ে ব্যর্থ হয়েছে। তো একজন খালিদ জামিলকে কেন দেওয়া হবে না, একবার দিয়ে দেখা হোক। কিন্তু তার পাশাপাশি একটা খুব মজার ঘটনা শুনলাম ভারতীয় ফুটবল ফেডারেশনের, এটা শুনে আমি শেয়ার না করে থাকতে পারছি না। সেটা হচ্ছে যখন জেনারেলি ভারতীয় ফুটবল ফেডারেশনের একটা ক্রেডিট কার্ড দেওয়া হতো, কাকে দেওয়া হতো? প্রেসিডেন্ট, সেক্রেটারি অ্যান্ড সুনন্দ ধর যখন ছিলেন আই লিগের চেয়ারম্যান, তাকে দেওয়া হতো। কারণ তাদের বিভিন্ন জায়গায় গিয়ে ফুটবলের জন্য ধরুন কোথাও একটা প্রেসিডেন্ট গিয়েছে বা সেক্রেটারি গিয়েছে বা আই লিগের চেয়ারম্যান গিয়েছেন, তার একটা আই লিগের সিইও গিয়েছে, তার ওখানে একটা আই লিগের ব্যাপারে ইমিডিয়েট কিছু খরচা করতে হবে। তো সে ওই কার্ড দিয়ে খরচ করতে পারে, রিএম্বার্স করে দিত এআইএফএ। এই কোনোদিন কোনো ফাইন্যান্স কমিটি ট্রেজারারকে দেওয়া হয়নি। এবারই প্রথম যখন এআইএফএ কল্যাণ চৌধুরীরা ক্ষমতা এলেন, কৃপা যে ট্রেজারার, তিনি অ্যাকাউন্টস কমিটির কাছে দাবি রাখলেন তাকেও একটা ক্রেডিট কার্ড দিতে হবে। তো এটা কোনো নিয়ম ছিল না, সে কোনোদিন পায়নি। তো সে জোর খাটালো, তাকে একটা দেওয়া হলো। তারপরে যেটা মজার গল্প শুনলাম, সে দাবি করা হয়েছিল যে সে একটা, এইটা অশোক শোনা গল্প, আমি তো সামনে ছিলাম না, এটা ভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টসে যারা আছে তাদের মধ্যেই শোনা গল্প। এটা সবাই জানে, ওপেন সিক্রেটের মতো। আমি শোনা গল্পটাই বলছি, আমি সত্যি মিথ্যে দায় নিচ্ছি না, কিন্তু এটা একটা শোনা গল্প। যে তারপরে যেটা হয়েছিল যে অ্যাকাউন্টসের কাছে দাবি জানানো হয়েছিল ফাইন্যান্স কমিটির ওই ভদ্রলোকের থেকে যে প্রফুল প্যাটেল যা পেতেন, তার ক্রেডিট লিমিট যা ছিল তার থেকে 1 লক্ষ টাকা বাড়িয়ে দিত। তো তারপরে নাকি যে তাকে যখন ওই ফাইন্যান্স কমিটিতে এই ভদ্রলোককে যখন অ্যাকাউন্টসে ক্রেডিট কার্ড দেওয়া হলো এবং তাতে 1 লক্ষ টাকার একটা লিমিটেশন দেওয়া হলো, সে তো আকাশ থেকে বললো যে আমার জন্য 1 লক্ষ টাকা। আমি বললাম প্রফুল প্যাটেলের থেকে 1 লক্ষ টাকা বাড়িয়ে দিতে হলো কি জানেন? আসলে ওরা জানতোই না যে প্রফুল প্যাটেল বিদেশে যতবার গেছে বা দেশের মধ্যে ট্রাভেল করেছে, তার বিমান ভাড়া কোনোদিন তিনি ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে নেননি। এবং এএফসিতে যাওয়ার জন্য, ফিফায় যাওয়ার জন্য যে পার ডে একটা অ্যালাওয়েন্স পেতেন তিনি, এখনকার কর্তারা সেটা সংসার পকেটে পুরে নেন, অ্যালাওয়েন্সটা ছাড়বে। প্রফুল প্যাটেল সেই অ্যালাওয়েন্সটা নিয়ে সবসময় এআইএফএফকে দিয়ে দিতেন, পুরো টাকাটা দিয়ে দিতেন তার ব্যক্তিগত খরচের জন্য। শুনে রাখুন, যারা ভুল বোঝেন, প্রফুল প্যাটেলকে ভুল জানেন, তার ব্যক্তিগত খরচের জন্য এআইএফএফ এর থেকে প্রফুল প্যাটেল কোনোদিন একটা টাকাও নেননি, না ফ্লাইট ফেয়ার, না হোটেল ফেয়ার, না এনিথিং। বরঞ্চ প্রফুল প্যাটেল এএফসি এবং ফিফায় গিয়ে যে ডেইলি অ্যালাওয়েন্স পেতেন সেই টাকাটাও তিনি এআইএফএফকে দান করে দিতেন। তো যার ফলে তার তো কোনো খরচই ছিল না ক্রেডিট কার্ডের। তো সেই জন্যে তাকে দেওয়া হলো 1 লক্ষ টাকার লিমিটেশন। এটা শুনে আমি হাসবো না কাঁদবো? কারা সব ভারতীয় ফুটবল ফেডারেশনে বসেছে আপনারাই বিচার করুন। নমস্কার।